প্রেসিটা কি জিনিস, যে এ প্রেসি ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ, অর্থাৎ কোনো একটা অনুচ্ছেদের সারাংশ বা সারমর্ম বা ভাবার্থ বা মর্মার্থ। বাংলায় এর অনেক নাম আছে, সারাংশ বা মর্মার্থ বা ভাবার্থ বা হচ্ছে সারমর্ম। এ প্রেসি গিভ অনলি এসেনশিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ কি হচ্ছে, একটা প্রেসি তোমাকে কি দেবে বা একটা প্রেসির মধ্যে থাকবে যে অনলি এসেনশিয়াল পয়েন্টস, অর্থাৎ শুধুমাত্র প্রয়োজনীয় যে তথ্যটা, সেই প্রয়োজনীয় তথ্যটা শুধু থাকবে অরিজিনাল প্যাসেজের। আসল অনুচ্ছেদের যে মূল বক্তব্য সেই জিনিসটা একটা প্রেসির মধ্যে থাকবে। অর্থাৎ বাংলায় যেটা বলছি, সারাংশ লেখা। তো এইখানে একটুকু জেনে রাখো, আজকের ভিডিওতে একটা বলেছিলাম যেটা ইউটিউবে সবার জন্য কমন ভিডিও ছিল। তো এসওআই মানে স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, এবং হচ্ছে এক্সাইজ আবগারি বিভাগের এসআই, এবং হচ্ছে ক্লার্কশিপ। এই তিনটের ক্ষেত্রে যদি মিসলেনিয়াস ডব্লিউবিসিএস আছে, কিন্তু ওইগুলো আলাদা লেভেলের। এই যে তিনটে পরীক্ষা, এইগুলোর ক্ষেত্রে বাংলা সারাংশ লেখা থাকে, কিন্তু ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর ক্ষেত্রে বাংলায় সারাংশ লেখা থাকে না, কিন্তু ইংলিশে প্রেসি রাইটিং থাকবে। তাহলে একটা প্রেসি লেখার জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, যে প্রসেস অফ প্রেসি রাইটিং, যে প্রেসি রাইটিং এর প্রসেসটা কি হবে। তো যে অনুচ্ছেদটা তোমাকে দেবে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, ভালো করে কি করতে হবে, যত্ন সহকারে ধীরে সুস্থে সেই অনুচ্ছেদটাকে তোমাকে পড়তে হবে অ্যাটলিস্ট 2 to 3 টাইমস, অর্থাৎ তোমাকে অন্তত পরীক্ষার সময় দুবারের বেশি সময় পাবে না, তাও অন্তত দুবার তুমি পড়ে নাও। কারণ লিখতে বেশি টাইম লাগবে না, খুব জোর হলে 2 থেকে 3টে সেন্টেন্সে তোমার প্রেসি রাইটিংটার আনসার হবে। তার মানে ভাবতে সময় লাগবে, অর্থাৎ লিখতে 1 মিনিট টাইম লাগবে। সেই কারণে জন্য ভালো করে আগে পড়ে নাও। যদি না বুঝতে পারো মিনিং, তাহলে কিন্তু এখানে ম্যাথের মতোই নাম্বার, তোমার যদি কিছুই না হয়, কিছুই যদি না মেলে, তাহলে কিন্তু একটা নাম্বারও পাবে না। 2 নম্বরে যে নোট ডাউন এফেক্টিভ লাইনস, অর্থাৎ কোনো কোনো প্রেসি এমন লেখা থাকতে পারে বা কোনো অনুচ্ছেদ যে বিশাল কঠিন, খুবই কঠিন, তুমি কোনো কিছু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো না, তবুও তোমাকে ফার্স্ট লাইন, মিডল লাইন বা লাস্ট লাইন কোনো একটা ক্লু তোমাকে দেবেই। সেই ক্লু থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। বা মনে হবে যে একটা প্যারাগ্রাফের যে যে লাইনগুলো এফেক্টিভ বেশি, সেইগুলোকে আন্ডারলাইন করে নাও। 3 নম্বরে থিঙ্ক এ কন্টেক্সচুয়াল হেডলাইন, অর্থাৎ একটা কন্টেক্সচুয়াল মানে কি, প্রাসঙ্গিক, একটা প্রাসঙ্গিক শিরোনাম ভাবো, অর্থাৎ অনুচ্ছেদটা পড়ার পরে তুমি একটা প্রাসঙ্গিক শিরোনাম ভাবো যে এটার কি টাইটেল দেওয়া যেতে পারে বা কি শিরোনাম দেওয়া যেতে পারে। অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ, ফার্স্ট অর সেকেন্ড পারসন, মানে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি দেখো যে কোনো কিছু তোমার ডাইরেক্ট স্পিচের মধ্যে দেওয়া আছে কোটেশন দিয়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আসল অনুচ্ছেদে থাকতে পারে, কিন্তু প্রেসি লেখার সময় ওইগুলো কোনো কিছু থাকবে না। আমি, আমরা, ঠিক আছে, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন এই কিছু ব্যবহার করা এখানে যাবে না। ডু নট ট্রাই ডু নট ট্রাই টু ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়া, অর্থাৎ নতুন কোনো ভাবনা তার মধ্যে সংযোজন করবে না। 5 নম্বর যে ডু নট অ্যাড ইয়ার ওন কমেন্টস, মানে তোমার নিজের মন্তব্য করবে না। হয়তো অনুচ্ছেদটা পড়া হয়ে গেল যে অ্যাকর্ডিং টু মি, আমার মতে, বা আমি বলছি, আমার মনে হয়েছে, এরকম ধরনের কোনো কিছু লিখবে না। জাস্ট রাইট দ্য অ্যাকচুয়াল মিনিং, শুধু তুমি লেখো আসল মানে যেটা, সেটা তোমাকে লিখতে হবে, অর্থটা। আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, অর্থাৎ আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, আনসারটা কি হতে হবে, যে স্বচ্ছ এবং হচ্ছে খুবই সাধারণ হতে হবে। এবার একটা জিনিস, যে উইদিন 1/3 ওয়ার্ডস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, 1/3 ওয়ার্ডস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ আসল অনুচ্ছেদের 1/3 শব্দের মধ্যে একটা প্রেসি লেখা উচিত। সেই ক্ষেত্রে কোনো কোনো সময় 2-1টা বেশি বা কম হতে পারে, তবে বেশি যদি হয় তাহলে জানবে যে প্রেসি রাইটিং লেখা হচ্ছে না তোমার ওটা, কারণ আসল কথা, মূল বক্তব্য 1/3 ওয়ার্ডের মধ্যেই চলে আসে। এবার প্রথম দিকে সবার যে সমস্যাটা হবে, আমরা তো মাধ্যমিক পর্যন্ত যেগুলো করে এসেছিলাম সামারি রাইটিং, প্রেসি রাইটিং আমরা করিনি, সামারি। সামারি মানে হচ্ছে আসল যে অনুচ্ছেদ থাকবে সেটাকেই তোমাকে ছোট করে অর্ধেকটা শব্দের মধ্যে লিখতে হতো, ওই গল্পটা বা ওই জিনিসটাকেই ছোট করে লিখতে হতো। আর প্রেসি রাইটিং এর মধ্যে পার্থক্য এটাই, প্রেসি মানে হচ্ছে মূল বক্তব্য কি সেটা তোমাকে লিখতে হবে। তো এইটা অনেক সময় মনে হবে যে তুমি যখন লিখতে যাবে মনে হবে এই পয়েন্টটা বাদ গেল, সেই পয়েন্টটা বাদ গেল, কিন্তু সমস্ত পয়েন্ট, সমস্ত লাইনের এখানে তো গুরুত্ব নেই। অর্থাৎ ওভারঅল যে থিঙ্কিং, ওভারঅল যে মিনিং, সেটাই তোমাকে শুধু লিখতে হবে।
তাই পড়ে নেওয়ার পরে শুধু মূল বক্তব্য, মূল জিনিসটা মনের মধ্যে সাজিয়ে নাও, তারপরে নিজের ভাষায় লেখো। তারপরে আসল অনুচ্ছেদকে ভুলে যাবে। কেউ যদি ওটা পড়ে নেওয়ার পরে যদি আসল অনুচ্ছেদ থেকে ভাবো যে আমি এখান থেকে দেখে দেখে আবার লিখছি, তাহলেই ভুল হয়ে যাবে। আর একটা জিনিস যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে যে ট্রাই টু ইউজ সিনোনিম, মানে হচ্ছে আসল অনুচ্ছেদে যে জিনিসটা দেওয়া আছে তার সিনোনিম ব্যবহার করার চেষ্টা করো। হ্যাঁ, এবার ধরো একটা বই নিয়ে বা ইন্টারনেট গেম নিয়ে কিছু নিয়ে লেখা আছে, সেই ক্ষেত্রে তো বুকসের তুমি আবার সিনোনিম খুঁজতে যাবে না। বা হয়তো তোমাকে সময়ের মূল্য বা এরকম নিয়ে কিছু বলা আছে, টাইম সেন্স এরকম নিয়ে কিছু বলা আছে, সেই ক্ষেত্রে তো আবার টাইমের তুমি সিনোনিম খুঁজতে যাবে না। ওইগুলো বাদ দিয়ে যেগুলো, যেমন ডেভেলপমেন্ট, প্রসপার, ঠিক আছে, প্রোগ্রেস, এরকম বিভিন্ন যেমন সিনোনিম ইউজ করা যায় সেরকম সিনোনিম ইউজ করার কথা বলছি। এবার আর একটা জিনিস নিয়ে যেটা কনফিউশনের সৃষ্টি হয় সেটা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দেয়, ঠিক আছে, মানে এটা নিয়ে পুরোটা কনফিউজ, মানে বিভ্রান্তিকর সৃষ্টি হয়। তো কি কি বিভ্রান্তিকর সৃষ্টি হতে পারে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আগে চলো প্রথম অনুচ্ছেদটা পড়ে নিই, এবং দুটো রাইটিংই মানে দুটো টাইপ দেখাবো যে এই দুটো ওয়েতেই তুমি লিখতে পারো প্রেসি রাইটিং, কিন্তু ওই দুটো ওয়ের মধ্যে সব থেকে বেস্ট ওয়ে কোনটা বা বেস্ট আনসার কোনটা সেটাও দেখাবো, যে এই ক্ষেত্রে অবশ্যই বেশি নাম্বার পাওয়া যাবে। আমি দুটো উপায়ে, শুধু একটাই আনসার দেখাবো না, দুটো আনসার দেখাবো। প্রথমে কি আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রাইট এ প্রেসিস উইথ এ সুইটেবল টাইটেল, অর্থাৎ অনুচ্ছেদটাকে ভালো করে পড়ো, তারপরে কি করতে হবে, একটা উপযুক্ত শিরোনাম সহকারে তোমাকে এটার প্রেসি রাইটিং লিখতে হবে। তাহলে কি আছে প্যারাগ্রাফটা, চলো পড়ে নিই, যে ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, মানে একদা একটা সময়ে একজন নোবেল ম্যান, একজন আদর্শ ব্যক্তি, বিল্ট এ গ্র্যান্ড হাউস, একটা বড় বাড়ি নির্মাণ করেছিলেন। ওয়ান অফ দ্য ফ্রন্ট অফ দ্য গেটের দরজার সামনে হি রোড দ্য ওয়ার্ডস, তিনি একটা শব্দ লিখেছিলেন, তিনি কথা লিখেছিলেন। কি কথাটা কোটেশনের মধ্যে লেখা আছে, যে দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। এই যে যেটা বলছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে আসল অনুচ্ছেদটা দেওয়া আছে, কিন্তু আনসার যখন লিখবে এটা কখনোই হবে না, সেটা লেখা মানেই ভুল। তাহলে সেই দরজার সামনে কি লিখে দেওয়া ছিল, যে দিস হাউস ইজ টু বি গিভেন, এই বাড়িটা তাকে দেওয়া হবে, সেই প্রথম ব্যক্তিকে দেওয়া হবে যে প্রমাণ করতে পারবে যে হি ইজ কন্টেন্টেড। কন্টেন্টেড মানে কি হচ্ছে, সন্তুষ্ট। অর্থাৎ যে সন্তুষ্ট, মানে সন্তুষ্ট ব্যক্তি যে প্রমাণ করতে পারবে তাকে বাড়িটা দেওয়া হবে। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড, একদিনকে এক পথচারী নকড অ্যাট দ্য গেট, মানে দরজা ধাক্কালো, দরজায় কড়া নাড়ল, অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেল ম্যান, এবং সেই আদর্শ ব্যক্তির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করলো। আই অ্যাম কাম সেড হি, সে বলল আমি এসেছি। টু টেক পসেশন অফ দিস হাউস বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই অ্যাম কন্টেন্টেড, বলছে আমি এসেছি এই বাড়ির অধিকারটা নিতে, কারণ আমি প্রমাণ করতে পারি যে আমি কন্টেন্টেড, আমি সন্তুষ্ট। দ্য নোবেল ম্যান সেড ইন রিপ্লাই, সেই মহৎ ব্যক্তি তার উত্তরে বলেছিলেন, বাট দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস অফ দ্যাট কোয়ালিটি ইন ইউ, কিন্তু দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস, নিশ্চিতভাবেই, নো ট্রেস মানে কোনো চিহ্ন, অফ দ্যাট কোয়ালিটি, সেই গুণাবলীর কোনো চিহ্নই আপনার মধ্যে নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি আপনি সন্তুষ্ট হন, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে আপনি আমার বাড়ির অধিকার চাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন না। অর্থাৎ আপনি সন্তুষ্ট ব্যক্তি হলে কখনোই আপনি আমার বাড়ির অধিকারের, মানে আমার বাড়ির অধিকার, মানে বা হচ্ছে বাড়ির চাওয়াটা, সেটা ইচ্ছা প্রকাশ করতেন না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, এটা বলে সে সেই ব্যক্তিকে বাড়ির বাইরে বের করে দেয়। তাহলে এই হচ্ছে গল্প,
এখানে মেন লাইন আন্ডার দেখো, আমি প্রথম যে একটা জিনিস যখনই রুলস বলেছিলাম, কি বলেছিলাম, যে মেন লাইনগুলোকে আন্ডারলাইন করবে, কিন্তু এই রকম ধরনের প্যারাগ্রাফের ক্ষেত্রে নয়। এইরকম প্যারাগ্রাফে এমন নয় যে আহ, সেরকম এফেক্টিভ খুব একটা লাইন নেই, শুধু এফেক্টিভ লাইন যদি বলতে যাও তাহলে একদম লাস্টের লাইনে শুধু আছে। লাস্টের লাইনে কি আছে, যে সার্টেনলি নো ট্রেস অফ দ্যাট কোয়ালিটি ইন ইউ, ঠিক আছে, ইফ ইউ আর কন্টেন্টেড ইউ উড নট গুড, মানে এটাই বলতে চাইছে কন্টেন্টেড পার্সন বা সন্তুষ্ট ব্যক্তি কোনোদিনই কারো অধিকার বা অন্যের সম্পত্তি পাওয়ার সে চেষ্টা করে না। শুধু এই লাস্টের লাইনে এই কথাটাই বলা আছে। তো এটা তেমন কোনো গুরুগম্ভীর কঠিন নয়, এটা একটা সাদামাটা ছোট্ট একটা গল্পের মধ্য দিয়ে কোনো একটা শিক্ষামূলক জিনিস দিতে চেয়েছে। তাহলে দেখো যে এই রাইটিংটাকে, এই প্রেসি রাইটিংটাকে দুটো ভাবে লেখা যায়। দুটো ভাবে লেখা মানে কি, বাংলাটা বলে দিই তাহলে বেশি সুবিধা হবে। এক হচ্ছে এরকম বলতে পারো যে একটি বড় বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে এক সন্তুষ্ট লোকের কাছে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন। একদম ছোট করে লিখলাম, তাই তো, যে একজন মহৎ ব্যক্তি সে একটা বাড়ি নির্মাণ করেছিলেন, তারপরে বাড়ির বাইরে লিখে দিয়েছিলেন। ওটাকে সহজে কি লিখে দিলাম, যে একটি বড় বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে এক সন্তুষ্ট লোকের হাতে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন। এক পথচারী সেই বাড়ির অধিকার চাইলে সেই মহান ব্যক্তিটি তাকে এটা বলে বের করে দেয় যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না। এইটা একটা টাইপ হতে পারে, কিন্তু অনেক জায়গাতে এরকম লেখা থাকে যে কোনো কিছু প্রেসি রাইটিং যখন আমরা লিখবো, কোনো ক্যারেক্টারের নাম বা কোনো কিছু যদি থাকে তাহলে সেইগুলো আমরা সাধারণত ইউজ করব না, অর্থাৎ মূল জিনিসটাকে বলবো। কিন্তু এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এক একজন এক একটা রাইটার এক এক রকম ভাবে লেখে, অর্থাৎ মূল জিনিসটা এলেই হবে। মানে এখানে এই জিনিসটা তথ্যটুকু, মানে যে গল্পটা সেটা আমরা প্রথমটুকে বলে দিলাম, যে বলে দিয়ে এখানে যে বার্তাটা দিতে চাওয়া হয়েছে, যে মেসেজটা দিতে চাওয়া হয়েছে, সেটা লাস্টের লাইনে লিখে দিয়েছে, যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না। এইটা একটা আনসার হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে আরো ছোট্ট করে লেখা যাবে, সেটা হচ্ছে আমরা ওটা পড়ে কি বুঝলাম। ওটা তো একটা গল্প, একটা স্টোরি, ওরকম যে হয়েছে সেটা তো নয়, ওটা একটা রূপক। তাই এটাও আমরা লিখতে পারি যে আদর্শ ব্যক্তি নিজের যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট ব্যক্তিরা অন্যের সম্পত্তি অধিকার করার চেষ্টা করে। যারা জীবনে সন্তুষ্ট থাকে, কন্টেন্টেড থাকে, তারা কখনোই অন্যের সম্পত্তি অধিকার করার চেষ্টা করে না। জাস্ট দু লাইনে লিখে দিলেই হয়। তবে এই এই যে আনসারটা, এটার ক্ষেত্রে এই দুটোর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটাই বেশি, মানে একদম পুরো ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, প্রথম যে লেখাটা আছে সেটা লিখবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমন জিনিস আসবে দেখবে, যেটা আমরা সেকেন্ড টাইপ যে জিনিসটা লিখেছি সেটা সেরকম ভাবে লিখলে পরে বেশি ভালো মার্কস পাওয়া যায়। তো এই দুটোর ক্ষেত্রে, মানে এই রাইটিংটার ক্ষেত্রে ফার্স্ট যেটা আছে সেটাই। তার কারণটা কি আছে, আমরা লাস্ট লাইনে সেই মেসেজটাও দিতে পেরেছি, প্লাস আমরা কেন সেটার এক্সপ্লেনেশনটাও দিতে পেরেছি। এটা করানোর পরে আর একটা আমরা করে নেবো, তাহলে আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো এটাকে প্রথমটা ওই ইংরেজিতে সামারি, লিখি। আর এসব বেশির কিছু জন্য নয়, সেটা দ্বিতীয়টাই বেশ আমাদের ভালো লাগে। ভেবে করতে হবে, ঠিক আছে। হুম, হুম। তাহলে দেখো যে প্রথমে আমরা টাইটেল কি দিতে পারি, যে টাইটেল বাংলাটা এখানে দেওয়া নেই, চলো টাইটেলটা এখানে দিয়ে দিই, যে দ্য মোস্ট কন্টেন্টেড পারসন। দ্য মোস্ট কন্টেন্টেড পারসন। গেছে একটা বড় বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে এক সন্তুষ্ট লোকের কাছে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন। তাহলে একটা বড় বাড়ি নির্মাণ করাকে কি বলা হয়, বিল্ড থেকে বিল্ডিং করতে পারে, বা যেহেতু এখানে বিল্ড কথাটা আছে, আমি কি সিনোনিম কিরকম ব্যবহার করতে বলেছি, সিনোনিম ইউজ করতে। তো আর কি হতে পারে, বিল্ড তৈরি করা, মেকিং তৈরি করতে কনস্ট্রাক্টেড পারো, সেটা, কিন্তু হুম, প্রতিস্থাপন করে, ঠিক আছে, কনস্ট্রাক্টিং করছি, যে কনস্ট্রাক্ট মানে হচ্ছে স্থাপন করা বা তৈরি করা, সেজন্য কি হয়েছে, যে কনস্ট্রাক্টিং।
যে ফেজাল ভার্ব কনস্ট্রাক্টিং, ইউজ করে ফেজাল ভার্ব গুলো আর একটা ওয়ার্ড বেশি হয়ে যাবে। কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, ওখানে গ্র্যান্ড লেখা ছিল, তাই হচ্ছে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, অর্থাৎ একটা বড় বাড়ি নির্মাণ করে। ওখানে নোবেল লেখা আছে, সেইখানে যেন করছি যে গ্রেট, এ গ্রেট ম্যান ঘোষণা করেছিল, তাই তো, যে বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে এক সন্তুষ্ট লোকের কাছে হস্তান্তর করার কথা ঘোষণা করেছিল। তাহলে একজন মহান মানুষ ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, ডিক্লেয়ার্ড কি করার, যে হস্তান্তর করা, মানে টু হ্যান্ড ওভার ইট টু এ কন্টেন্টেড পারসন। হলো, তাহলে ফার্স্ট লাইনটা হলো যে একটি বড় বাড়ি নির্মাণ করে, মানে এইটুকু কি আছে, এইটুকু হচ্ছে সিম্পল সেন্টেন্সে করছি আমরা। তো কনস্ট্রাক্ট থেকে কি করে দিলাম, যে কনস্ট্রাক্টিং, মানে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, নির্মাণ করে এ গ্রেট ম্যান ঘোষণা করেছিলেন, ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার ইট টু এ কন্টেন্টেড পারসন। কি হয়েছে তারপরে, কি লেখা যায়, এক পথচারী সেই বাড়ির অধিকার চাইলে। এই বড় সেন্টেন্সটা এমনিতে অনেকটা বড় সেন্টেন্স, বাংলায় আমরা একটা লাইনে একটা সেন্টেন্সে করেছি, কিন্তু একটু ছোট করে ভেঙে দিই, ঠিক আছে। যে আগে প্রথমে লিখে দিই যে একটা পথচারী সেটার অধিকার চেয়েছিল, মানে স্ট্রেঞ্জার ছিল ওখানে, আমরা কি করতে পারি, আর সিনোনিম ওয়েলফেয়ারার। হ্যাঁ, পেডেস্টারিয়ান করা যেতে পারে। হ্যাঁ করতে পারো। যে ওয়েফেয়ারার দাবি করেছিলেন, মানে ডিমান্ডেড, ওয়েফেয়ারার ডিমান্ডেড দাবি করেছিলেন, ডিমান্ডেড দ্য পজেশন অফ দ্য হাউস। এবার কি করব, যে কিন্তু সেই মহান ব্যক্তি তাকে এটা বলে বের করে দেয় যে অন্যের সম্পত্তি দখল করতে যে করে তার মধ্যে কি সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না বা থাকে না। কি করবো, যে বাট দ্য গ্রেট ম্যান, বাট দ্য গ্রেট ম্যান, বাট দ্য গ্রেট ম্যান তাকে তাড়িয়ে দেয় বা নির্বাসিত করে দেওয়া, ইংরেজিতে কি বলে, ব্যানিশ করা, ব্যানিশ। বাট দ্য গ্রেট ম্যান ব্যানিশড হিম, এটা বলে, মানে সেইং দ্যাট, ব্যানিশড হিম নির্বাসিত করে যায় বলে, যে মানে সেইং দ্যাট যে অন্যের সম্পত্তি দখল করা বা অধিকার করা, তাহলে সেইং দ্যাট অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি, অন্যের সম্পত্তি, অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি is not the quality of a contented person. স্যার কোয়ালিটি জায়গায় ভার্চু লিখতে পারি? একদম, হ্যাঁ, ভার্চু লিখতে পারো। স্যার কন্টেন্টের জায়গায় স্যাটিসফাইড লিখতে পারি? স্যাটিসফাইড লিখতে পারি কন্টেন্টের জায়গায়? হ্যাঁ লিখতে পারো অবশ্যই। স্যাটিসফাই না রিলায়েবল হতে পারে, রিলায়েবল নির্ভরযোগ্য, স্যাটিসফাই লিখতে পারে। তবে স্যাটিসফাই কথাটা কি বলতো, ধরো ওটা একটু আলাদা সন্তুষ্ট, মানে এই কন্টেন্টেড মানে আত্মতুষ্টি যেরকম বলে সেটাকে, ঠিক আছে। স্যাটিসফাই মানে কোনো কিছু জিনিস বা কারো কাছ থেকে পেয়ে বা কিছু হলে স্যাটিসফাই হলে, আর কন্টেন্টেড মানে এরকম যে তার জীবনের আর কোনো কিছু চা পাওয়া নেই, সে নিজের দিক থেকে একদম সেটাই। তো এটার ক্ষেত্রে যদি কন্টেন্টের হুবহু অ্যাকচুয়াল মানে এরকম, স্যাটিসফাইটা একটু অন্য টাইপের, তাই ইউজ করা যেতে পারে। এবার কি বললাম, যে তুমি অন্যভাবে যদি লেখো, যে আদর্শ ব্যক্তি যা কিছু আছে সে তার নিজেই নিয়ে সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট ব্যক্তিরা অন্যের সম্পত্তি অধিকার করার চেষ্টা করে না। তাহলে এই জায়গাতে আমরা এখানের যে টাইটেলটা আছে এই টাইটেলটা এরকম দিতে পারি,
যে কন্টেন্টেড পার্সনের গুণাবলী বা সন্তুষ্টির গুণাবলী। তাহলে ভার্চু অফ কন্টেন্টেড পার্সন। তাহলে কি করবো, যে দ্য আইডিয়াল পার্সন, আদর্শ ব্যক্তি, দ্য আইডিয়াল পার্সন ইজ কন্টেন্টেড, মানে আইডিয়াল পার্সন ইজ কন্টেন্টেড, আদর্শ ব্যক্তি হয় সন্তুষ্ট, যার কাছে যা আছে, মানে কন্টেন্টেড হোয়াট হি হ্যাজ। সরি, এখানে একটা ইয়ে দাও, প্রিপোজিশন দাও একটা, উইথ, না তো ঠিক হবে না। তার কাছে যেটা আছে সেটা নিয়ে এসে থাকে, কন্টেন্টেড উইথ হোয়াট হি হ্যাজ। তারপরে সন্তুষ্ট ব্যক্তিরা, মানে স্যাটিসফাইড বা কন্টেন্টেড, ঠিক আছে চলো স্যাটিসফাইড দিই, যে স্যাটিসফাইড পিপল ডু নট try to possess the property of others. এবার দেখো পরের যে আছে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা এবার বোঝার চেষ্টা করো। A man in the east where they do not require as much clothing as in colder climate. A man in the east where they do not require as much clothing as in colder climate. মানে শীতের সময় কি ছিল, যে সেই জায়গাতে বেশি কাপড় ছিল না। তো গিভ আপ অল ওয়ার্ল্ডলি কনসার্নস, গিভ আপ অল ওয়ার্ল্ডলি কনসার্নস অ্যান্ড রিটায়ার টু এ উড। তো কি করেছিল, যে জাগতিক সবকিছু পরিত্যাগ করে, চিন্তা ভাবনা বা জাগতিক সমস্ত কিছু পরিত্যাগ করে রিটায়ার টু এ উড, মানে জঙ্গলে আশ্রয় নিয়েছে। দেয়ার হি বিল্ট এ হাট অ্যান্ড লিভ ইন ইট, সেখানে সে একটা গৃহ কুটির নির্মাণ করে সেখানে বসবাস করতে শুরু করে। হিজ অনলি ক্লোদিং ওয়াজ এ পিস অফ ক্লোথ হুইচ হি পুট অন রাউন্ড হিজ ওয়েস্ট। একমাত্র সে তার এক টুকরো কাপড় পরে কি হয়েছিল, সে তার কোমরে জড়িয়ে গেছিল। বাট অ্যাজ ইল লাক উড হ্যাভ ইট, কিন্তু দুর্ভাগ্যবশত র্যাটস আর প্লেন্টিফুল, প্রচুর ইঁদুরের উপদ্রব, প্রচুর ইঁদুর ছিল সেখানে।